বন্ধুরা, আজকের ভিডিওটা অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু নতুন ও বাজে অভিজ্ঞতা। প্লিজ আমার মতো এইসব ভুলগুলো কখনোই করবেন না, বিশেষ করে যে কোনো মাটির মূর্তি পুনরায় কালার করার সময়। যে ভুলগুলো কখনোই করবেন না সেগুলোই আমি আজ এই ভিডিওতে বলবো। দেখুন, আমি আজ অনেক পুরনো একটা মাটির মহাদেবের মূর্তি নিয়ে তার উপর রং করব। দেখতেই পাচ্ছেন, এটা প্রথমে কোনো একটা ব্লুর ওপর সেট ছিল। অনেকদিন ধরেই মা বলছিল, অনেক কিছু তো পেন্ট করছিস, আজ বাড়ির মহাদেব মূর্তিটাকে একটু নতুন রূপ দে না। তাই আর বেশি দেরি না করে মূর্তিটাকে সাদা কালার করছিলাম। এটাই ছিল আমার প্রথম ভুল। এর কারণটা আমি সাদা কালার করতে করতে বলছি আপনাদেরকে। সাদা রং করার আগে আমার উচিত ছিল মাটির মূর্তিটাকে ভালো করে খেয়াল করা, কারণ এই মাটির মূর্তিটা বেশ পুরানো না কাঁচা মাটির মূর্তি সেটা আগে আমার খেয়াল করা উচিত ছিল। এছাড়া মূর্তিটা কোন কোন জায়গায় ভাঙা আছে সেগুলো আগে হোয়াইট সিমেন্ট বা ক্লে দিয়ে পূরণ করে নেওয়া উচিত ছিল, যেগুলোর কোনোটাই আমি করিনি। এটা ছিল আমার প্রথম ও বড় ভুল, যেটা আপনারা কখনোই করবেন না। আর দ্বিতীয়ত ভুল হলো এই মূর্তিটাকে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে নেওয়া বা জলের হালকা স্প্রে করা। কারণ যেহেতু মাটির মূর্তি একদম শুকনো খটখটে ছিল, তাই জন্য যখনই আমি হোয়াইট কালার চাপাচ্ছিলাম বা প্রাইমার হিসেবে হোয়াইট কালার দিচ্ছিলাম, তখনই কালারটা দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছিল। তার জন্য তুলির একটা বিট তৈরি হচ্ছিল, যেটা পরে ফাইনাল কাজের জন্য বিশেষ অসুবিধা হবে। মহাদেবের মূর্তিটার ওপর সাদা কালার হওয়ার পর এতটাই ভালো লাগছিল যে আমি বাড়িতে বলছিলাম যে এই রকমই থাক, আমি এর ওপর শুধু চোখ এঁকে দিচ্ছি। কিন্তু সেটা হওয়া আর সম্ভব হয় না, কারণ বাড়ির সবাই বারণ করছিলেন যে বাড়িতে সাদা রঙের শিব মূর্তি রাখতে নেই বা শিবলিঙ্গ রাখতে নেই। এর বিশেষ কারণটা আমি হয়তো ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু এই শিবমূর্তি সাদা রাখার ভুলটা কখনোই করবেন না। তাই আর কি করা যাবে, সেজন্য আমি মহাদেবের মূর্তিটা হোয়াইটের ওপর ব্লু শেডের রং করতে শুরু করি। প্রথমে একটা মিডিল টোন দিয়ে পুরো বডিটা কভার করে নিই, তারপর যেখানে শ্যাডো পার্ট সেই জায়গাগুলো আমি একটু ব্লুর ডার্ক টোন শেড দেই, আর হাইলাইট পার্টটা একটু লাইট টোন ইউজ করি। ফেসের টোনটা দেওয়ার সময় ভালো করে বুঝতেই পারবেন যে কিভাবে আমি ডার্ক শ্যাডো আর হাইলাইট। এরপর চুল আর রুদ্রাক্ষের কাজটা সেরে নিলাম, আর এবার সাপের কালারটা শুরু করেছি। সাপের কালারটা ইয়েলো করছি, বুঝতেই পারছো সাপের ফোনার কাছে কীরকম একটা লাগছে, কারণ ওখানটা আগে উচিত ছিল ঠিক করে নেওয়ার, ক্লে দিয়ে কিংবা হোয়াইট সিমেন্ট দিয়ে। এইরকম ভুল তোমরা কখনোই করো না, তাই সাপের ফোনার কাজটা একটু ইগনোর করো প্লিজ। এবার মেইন কাজ হলো মহাদেবের চোখ আঁকা। প্রথমে আমি দুটো ভ্রুকে সমান করে এঁকে নিলাম, এরপর চোখের বর্ডার লাইন করে নিয়েছি, সঙ্গে ঠোঁটটাও করে নিলাম। ঠোঁটে আমি হালকা বেবি পিঙ্ক দিয়েছি। এরপর মহাদেবের তৃতীয় চোখের কাজটা কমপ্লিট করে নিলাম। এরপর আগে থেকে বর্ডার করে রাখা মেইন চোখের মাঝে ডট করে নিলাম ব্ল্যাক কালার দিয়ে। এইভাবে শিওর করে নিলাম যে চোখের মণিটা ঠিক কোন জায়গায় হবে, সেই অনুযায়ী চোখের ডটের ওপর কালো কালার দিয়ে মণি করলাম। এই টেকনিক ফলো করে তোমরা যে কোনো ছোট কিংবা বড় মূর্তির চোখের মণি খুব সহজেই করতে পারবে। এভাবে মহাদেবের চোখ কমপ্লিট হয়ে গেল। এরপর বাঘ ছাল আর বাঘটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের মহাদেবের মূর্তির সম্পূর্ণ রূপ। এছাড়াও যদি আপনাদের কিছু মতামত দেওয়ার থাকে, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং এই মূর্তিটা কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার সমস্ত ধরনের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে।